नमस्कार बंधुरा रिमास ब्लग एंड किचेन चैनेले सकलके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो। हाँ आमिओ खूब भालो आछि और भालो थाकबोई ना बा केन बोलो। बिस्टिर देखा मिललो जे এই যে একটু বৃষ্টি হলো তাতেই কিন্তু অনেকটা গরম কেটে গেছে। আর আবহাওয়া দপ্তর তো বলেই দিয়েছে পর পর 4 দিন বিকেল বেলা বৃষ্টি হয়ে যাবে। আর এই সন্ধ্যাবেলার বৃষ্টিটা উপভোগ করার জন্য যদি বাড়িতেই খুব সহজভাবে গরম গরম কাবাব বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। আর এই কাবাব বানানো কিন্তু খুবই সোজা, যে কেউ বাড়িতে এই রকম ভাবে কাবাব বানিয়ে নিতে পারো আর যার টেস্ট হবে অসাধারণ। একবার বাড়িতে বানালে দ্বিতীয়বার কিন্তু কিনে খাওয়ার মনই চাইবে না। তাহলে চলো কিভাবে এই রেশমি কাবাবটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি চিকেন কাবাব করব সেই জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 1 কেজি, এই 100-150 গ্রামের মতো। চিকেনগুলোর পিস মোটামুটি সাইজে রেখেছি, একদম ছোট করিনি, যেরকমটা হয় সেরকমই রেখেছি। আর প্রথমেই যে জিনিসটা দরকার, মাংসটা বেশ ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। মাংসটা ভালোভাবে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিতে হবে যাতে একটুও না জল লেগে থাকে। তারপর দিয়ে দিলাম 4 চামচ আদা বাটা। আমি বড় চামচের আদা বাটা নিয়েছি বলে 3 চামচ লেগেছে, কিন্তু এটা পরিমাণ করে 4 চামচের ধরলে 4 চামচ আদা বাটা লাগবে। তারপর নিয়েছি 2.5 চামচ রসুন বাটা আর 2.5 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি পুরোটাই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব ঝালের জন্য, আর একদম সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তোমরা চাইলে পুরোপুরি গোলমরিচও ব্যবহার করতে পারো, আবার চাইলে পুরোপুরি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে অর্ধেক চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব টক দই ফ্যাটানো। এখানে আমি 100 থেকে 150 গ্রামের মতো টক দই নিয়েছি। এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই টক দইটা কিন্তু আমরা বাড়িতেই পেতেছি। বেশ কিছুক্ষণ টক দইটা ফেটেছি, দেখতেই পাচ্ছ দইটা পুরোপুরি স্মুথ হয়ে গেছে। এবার এই দইটা দিয়ে দেব মাংসের মধ্যে। এবার দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম, প্রায় 3 থেকে 4 চামচের মতো। এরপর দিয়ে দেব এভারেস্টের এই তন্দুরি চিকেন মশলাটা। তোমরা এবার হয়তো প্রশ্ন করতেই পারো যে কাবাবে কেন তন্দুরি মশলাটা দেব। আসলে এই তন্দুরি মশলাটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল দেয় আর এর স্বাদও কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে এই কাবাবের জন্য কিন্তু আরও ভালো স্বাদটা আনে। এই মশলাটা আমি 4 থেকে 5 চামচের মতো দেব। বলে রাখি লবণটা এখানে অল্প পরিমাণে লাগবে, কেননা এই তন্দুরি মশলার মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে। এছাড়াও কিন্তু টক দইয়ের মধ্যেও একটা টক ভাব আছে, যার জন্য লবণটা পরিমাণের থেকে একটু কম দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে অর্ধেক চা চামচ লবণ ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দেব মোজারেলা চিজ। এখানে চিজটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তবে এই চিজটা দিলে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে। তবে এর কিন্তু একটা খারাপ দিকও আছে, যেটা আমি তোমাদেরকে পরে বলবো। চিজ ভালোভাবে গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবারে মশলা সহ মাংসটা ভালোভাবে মাখতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে মাখছিলাম, এটা একটু অসুবিধা হচ্ছিল, যার জন্য হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিতে হবে, যেন প্রতিটা মাংসের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মেখে যায়। বেশ কিছুক্ষণ ধরেই মাংসগুলো মাখা হয়েছে, সব জায়গাতেই ভালোভাবে মশলাগুলো ছড়িয়েও গেছে। এবার এটা রেস্টে দেওয়ার পালা। কাবাবের জন্য কম করে 4 থেকে 5 ঘন্টা তো মাংস রেস্টে দিতেই লাগে,
তবে আমার হাতে সময় একটু বেশিই ছিল। আমি কিন্তু পুরোপুরি একটা দিন ফ্রিজের মধ্যে মশলা সহ এই মাংসগুলো রেস্টে দিয়েছিলাম। এই যে পুরোপুরি একটা দিন রেস্টে দেওয়ার পরে এই রকমটা দেখতে হয়েছে। এবার চলো কাবাবগুলো বানিয়ে নেওয়া যাক। আমি প্রথমে মাংসগুলো একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি। তারপরে কাবাবের পিসগুলো দিয়ে দিচ্ছি। কি তোমরা ভাবছো তো এইরকম করে আবার কাবাব বানানো যায় নাকি? আসলে আমি একটু ভেজে নিচ্ছি, কেননা অনেকগুলো মাংস যদি ডাইরেক্ট গ্যাসে করি তাহলে অনেকটা সময় লাগবে। তাই প্রথমে একটু ভেজে নিচ্ছি, এতে ভিতরের অংশটা কিন্তু নরম হয়ে যায়। তারপরে একটু আদা ভাজা হলে শিকের মধ্যে নিয়ে এটাকে আগুনে দেওয়া হবে। তবে কাবাবগুলো মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, আর মাঝে মধ্যেই এই রকম বাটার কেটে কেটে দিতে হবে, যাতে ভিতরটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এবার তোমাদেরকে বলি চিজ দেওয়ার খারাপ দিকটা। আসলে এই গরম ফ্রাই প্যানে মাংসের মধ্যে থাকা গ্রেট করা চিজগুলো কিন্তু গলে একদম চিপকে যায়। মাংসগুলো যখন উল্টানো হয় একটু আটকে যায়, একটু অসুবিধা হয়। তাই আসলে বললাম যে চিজ দেওয়ার খারাপ দিকটা। চিজ দেওয়া না থাকলে কিন্তু এটা খুব সুন্দরভাবেই উল্টে যেত। এই যে দেখতেই পাচ্ছ চিজগুলো কিন্তু ফ্রাই প্যানের মধ্যে অনেকটা আটকে গেছে। এই রকমভাবেই আমি ফ্রাই প্যানে রেশমি কাবাবগুলো অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি। আসলে তোমরা হয়তো আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে এই রেশমি কাবাবটা আমি আমার অ্যানিভার্সারিতে বানিয়েছিলাম। তো সেই দিনকে অনেকটাই কাজের চাপ ছিল, তো সন্ধেবেলায় এটা বানানো হয়েছে। আর যেহেতু গেস্ট এসে যেত তাই আমি এই রকম তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। এতে কিন্তু স্বাদটা একটুও বদলায় না। এই রেশমি কাবাবটা কিন্তু সকলেরই খুব পছন্দ হয়েছিল। ভিতরটা যেমন নরম ছিল ঠিক ছিল তেমনই জুসি। তো দেখতেই পেলে মাংসগুলো ফ্রাই প্যানে আধা ভাজা হয়ে গিয়েছিল। এরপর আমি দুটো শিকের মধ্যে মাংসগুলো এই রকম ঢুকিয়ে নিয়েছি। প্রথমে এই শিকের মধ্যে দিয়েই চেষ্টা করছিলাম যাতে এই রকমভাবে পোড়ানো যায়, কিন্তু একটু অসুবিধা হওয়ার কারণে রুটি সেঁকার মধ্যে এই শিকগুলো দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছিলাম এপাশ ওপাশ করে, আর মাঝে মধ্যেই কিন্তু বাটার ব্রাশ করে নিচ্ছিলাম। তো এই রকমভাবেই আমি অর্ধেক অর্ধেক করে রেশমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এই হচ্ছে রেশমি কাবাবের ফাইনাল লুক। দেখেই বুঝতে পারছো বেশ কতটা জুসি হয়েছে, আর ভিতরটা কিন্তু খুব নরমও হয়েছে। তো এই রকমভাবেই কিন্তু তোমরা বাড়িতে খুব সহজভাবেই রেশমি কাবাব বানিয়ে নিতেই পারো। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।